একটা ইসলামিক দল কি করে এত জনপ্রিয়তা অর্জন করে, এটা নিয়ে বিশ্ব মিডিয়া চুলচেরা বিশ্লেষণ করতেছে। আগে হয়তো খেয়াল করেনি, এখন যেহেতু নির্বাচন সামনে এসেছে এজন্য খেয়াল করেছে, এই জন্য ডিপ্লোমেট প্রতিবেদন করেছে, আল জাজিরা করেছে, রয়টার্স করেছে। তো আমি আজকে আল জাজিরাটা বলবো। আল জাজিরা অনেক কিছু বলেছে, তারা বলেছে যে কিভাবে কি হতে পারে নির্বাচনে, এবং নির্বাচনে কিরকম একটা চমক হতে পারে, এটা আমি করবো। তবে নির্বাচন সামনে যেহেতু এগিয়ে আসতেছে, তার আগে বলি, নরেন্দ্র মোদীর কথা হলো যে ভাই, যে নির্বাচনে আওয়ামী লীগ নাই সে নির্বাচন আমি কোনো মতেই মেনে নিতে পারতেছি না। তো ছলে বলে কৌশলে নানা রকম ছল চাতুরি করতেছে। এবং এই যে ভারত তাদের কূটনীতিকদের পরিবারকে যে সরিয়ে নিবে, এটা তো আগে থেকেই তারা প্ল্যান করে রেখেছিল। তো তারা করেছে কি, তারা ইন্টারন্যাশনাল যে কমিউনিটি আছে, যারা অন্যান্য দেশ তাদের বন্ধু, তাদেরকে বলেছে যে আসলে এই বাংলাদেশকে সন্ত্রাসী দেশ হিসেবে ঘোষণা করে আপনারা সবাই নন রেসিডেন্ট মিশন ঘোষণা করুন। ওদের মতো যে দূতাবাসে শুধু ওই দরকারি কর্মকর্তারাই থাকবে, বাকি ফ্যামিলি চলে যাবে। এটা ওই ইউরোপ আমেরিকা সবাই একই ধারা ফলো করবে। এটা কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু কেউই শোনে নাই। কারণ কেউ তো আর ভারতের কথা চলে না, তাদের নিজেদের একটা মূল্যায়ন আছে। তো কেউ যখন না শুনে না, তখন ভারত নিজেরাই সরিয়ে নিয়ে গেল। কি আর করা, ভারত তো আসলে ওরকম শক্তিশালী দেশ না বিশ্ব ব্যবস্থায়। তবে ভারত চেষ্টা করতেছে, আওয়ামী লীগের জন্য জীবন যৌবন দিয়ে চেষ্টা করতেছে যাতে এই নির্বাচনকে বন্ধ করা যায়। কিন্তু এই নির্বাচন বন্ধ হওয়ার কোনো লক্ষণই নেই। এই নির্বাচনে কমনওয়েলথ 14 জন পর্যবেক্ষক পাঠাবে, তারপরে ইউরোপীয় ইউনিয়ন পাঠাবে, জাতিসংঘ কখনো কোথাও পর্যবেক্ষক পাঠায় না। আওয়ামী লীগ বলতেছে দেখো কি নির্বাচন, জাতিসংঘ কিন্তু পর্যবেক্ষক পাঠাবে না। জাতিসংঘ কখনোই পর্যবেক্ষক পাঠায় না কোনো বিশেষ বিশেষ সার্কামস্টেন্সে ছাড়া, এবং সেখানে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর অনুমতির প্রয়োজন হয়। তো আজ থেকে নির্বাচনের প্রচারণা শুরু। তারেক রহমান তিনি শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা উদ্বোধন করবেন, এবং শফিকুর রহমান হয়তো কোনোভাবে করবেন। আজ থেকে পুরো দমে প্রচারণা শুরু, এবং নির্বাচনী আমেজ কিন্তু বিদ্যমান। কিন্তু কিছু কিছু লোককে বলবেন দেখলে, ওই যে যারা ওই ছুপা আওয়ামী লীগ, বলবো যে এই নির্বাচন তো কিরকম আমেজ নাই টামেজ নাই কিছু, কিন্তু আমরা দেখি পুরোদম আমেজ গন্ডগোল মারামারি সবই তো চলতেছে। বিএনপির প্রচারণা তুঙ্গি, সব জায়গায় দেখা যাচ্ছে। জামাতের গুলো একটু আস্তে আস্তে হচ্ছে। যেমন আমাদের বাড়িতে শুনলাম জামাতের মহিলারা যাচ্ছে। আমার কাছে অবাক লাগে যে আমি এক সময় মনে করতাম যে জামাতকে আসলে মহিলারা পছন্দ করে না, কিন্তু এবার দেখলাম যে মহিলারাই বোধহয় জামাত বেশি করে। যাই হোক, আল জাজিরার প্রতিবেদন, ফেব্রুয়ারির ভোটে জামাত কতটা চমক দেখাতে পারে। এখানে লিখেছে যে বাংলাদেশের ফরিদপুরের এক ব্যাংকার, ব্যাংকে চাকরি করে, আব্দুর রাজ্জাক, বয়স 45 বছর। তো জীবনেই প্রথম তিনি মনে করছেন যে দলকে তিনি সমর্থন করেন সেই দল ক্ষমতায় আসার বাস্তব সুযোগ এবার পেয়েছে। বুঝছেনই তো কোন দল। নিজ এলাকায় জামাত ইসলামের দাড়িপাল্লা প্রতীক নিয়ে প্রচার চালাতে গিয়ে তিনি মানুষের মধ্যে সেই ধরনের ঐক্য দেখেছেন। তার ভাষায়, আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা সবাই জামাতের পক্ষে ভোট দিতে একমত। এটা কিন্তু আমার কথা না, এটা আল জাজিরার কথা। দর্শক, আবার আপনারা বললেন না যে ওই এই মিশন ভাই জামাতে দাঁড়াল। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হওয়ার কথা। হাসিনা পালিয়ে যাওয়ার পর এটাই প্রথম নির্বাচন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, যাকে এগুলা বলতেছে যে কিভাবে কি হয়েছে আপনারা সবাই সব জানেন, এগুলো আর বলে সবাই নষ্ট করার কিছু নাই। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার অনলাইন সংস্করণের একটি প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। বিশেষ প্রতিবেদনটি লিখেছেন আল জাজিরার ঢাকা সংবাদদাতা মাসুম বিল্লাহ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যে আব্দুর রাজ্জাকের আত্মবিশ্বাসের পিছনে আছে সাম্প্রতিক জরিপ। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের জরিপে বিএনপির সমর্থন ধরা হয়েছে 33%, এবং জামাতের সমর্থন ছিল 29%। গত সপ্তাহে কয়েকটি সংস্থা জরিপে দেখা গিয়েছে যে বিএনপির সমর্থন 34.7%, জামাতের সমর্থন 33.6%। জামাত একদম বিএনপির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতেছে, এবং জামাত জোট জিতলে সেটা হবে একটা বড় পরিবর্তন, এবং বিশ্ব অবাক হয়ে দেখবে যেটা ইসলামিক দল কিভাবে জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসে। শেখ হাসিনার 15 বছরের শাসনে দলটি কঠোর দমন পীড়নের মুখে পড়ে দলটি নিষিদ্ধ ছিল, এবং শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয় বা কারাগারে রাখা হয়। অনেক নেতাকর্মী গুম এবং হেফাজতে নিহত হন। এই দমন পীড়নের সূত্রপাত হয় ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল রায়ের মাধ্যমে। এই ট্রাইব্যুনালে 2010 সালে শেখ হাসিনা সরকার এটা গঠন করে, এবং 71 সালের যুদ্ধাপরাধের অভিযোগে জামাতের শীর্ষ নেতাদের বিচার হয়। পরে সেই একই ট্রাইব্যুনাল
2024 সালের আন্দোলন দমন পীড়নের নির্দেশ দেওয়ার দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় এবং এতে 1400-র বেশি মানুষ নিহত হয় এই শেখ হাসিনার পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ দ্বারা। তো শেখ হাসিনা এখন ভারতে আছেন, বাংলাদেশ সরকার তাকে ফেরত চাইলেও ভারত এখনো রাজি হয়নি। জামাতের পুনরুত্থান শুরু হয় 2024 সালের আন্দোলনের পরে। দলটির উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়, শীর্ষ নেতারা মুক্তি পান এবং দলটি আবার সংগঠিত হয়। আব্দুল রাজ্জাক বলেন যে হাসিনার সময় আমাদের নেতা কর্মীরা নির্যাতনের শিকার হয়েছে, অনেকে হত্যা করা হয়েছে, আমাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এখন মানুষ আমাদের কষ্ট বুঝতে পেরেছে, তারা আমাদেরকে সৎ মনে করতেছে, তাই তারা আমাদেরকে এবার ভোট দিবে। 1941 সালে আবুল আল্লাহ মওদুদি জামাত প্রতিষ্ঠা করেন। 71 সালে দলটি পাকিস্তানের বিপক্ষে ছিল। স্বাধীনতার পর 1972 সালে শেখ মুজিবুর রহমান জামাতকে নিষিদ্ধ করেন, কিন্তু 1979 সালে জিয়াউর রহমান সেই নিষেধাজ্ঞা তুলে নেন। পরবর্তীতে বিএনপির সঙ্গে জোট করে জামাত 2001 সালে সরকারেও ছিল, জনমন্ত্রীও ছিল এবং 2009 সালে হাসিনা ক্ষমতায় ফেরার পরই আবার জামাতের দুর্দিন শুরু হয়। যুদ্ধাপরাধের মামলায় দলটির শীর্ষ নেতাদের প্রায় সবাইকে ফাঁসি দেওয়া হয়। এতে দলটি প্রায় 15 বছর কোণঠাসা ছিল। বর্তমানে জামাতের নেতৃত্বে আছেন শফিকুর রহমান, নায়েবে আমির আছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মহাসচিব মিয়া গোলাম পরওয়ার। তো তাহের বলেন যে 55 বছরে মানুষ আওয়ামী লীগকে দেখেছে, বিএনপিকে দেখেছে, মানুষ শুধু হতাশই হয়েছে, তাই তারা নতুন শক্তি চায়। তাহেরের দাবি যে জামাতের সমর্থক প্রায় 2 কোটি, জামাতের নিবন্ধিত সদস্যই হচ্ছে 2.5 লাখ। তিনি বলেন যে জনগণের আগ্রহ বাড়তেছে, এই ধারা থাকলে আমরা সংখ্যা গরিষ্ঠতা পেতে পারি, দেখা যাক কি হয় ভোটে। তবে জামাত উত্থানে উদ্বেগও আছে। অনেকের ধারণা দলটি এখন মিষ্টি মিষ্টি কথা বললেও ক্ষমতা এলে শরিয়া আইন চালু করতে পারে, নারীর অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু জামাত এসব অভিযোগ মানে না। তাহের বলে যে আমরা ক্ষমতায় গেলে এই প্রচলিত সংবিধান এবং প্রচলিত আইনের অধীনেই চলবো, নতুন কোনো আইন করব না, বাট আমরা সংস্কার বাস্তবায়ন করব। নতুন আইন দরকার হলে তখন দেখা যাবে। এই যে নতুন আইন দরকার হলে তখন দেখা যাবে, এটাই কিন্তু আপত্তি। তখন তো বলবেন যে আচ্ছা আমরা শরিয়া আইন চালু করবো। আমরা তো বলছিলাম ওই সময় যে নতুন আইন চালু করতে হলে তখন দেখা যাবে, আমরা তো বলেছিলাম। এরকম হতে পারে, অনেকে আছে বিশ্বাস করতেছে না। তো জামাত এবার প্রথমবারের মতো একজন হিন্দু প্রার্থী দিয়েছে। খুলনা থেকে কৃষ্ণ নন্দী নির্বাচন করতেছেন। দলটি সংখ্যালঘুর অধিকার নিয়ে কথা বলতেছে যে ক্ষমতায় গেলে হিন্দু খ্রিস্টানদেরকে বুক দিয়ে আগিয়ে রাখবো। বিশ্লেষক আসিফ বিন আলী বলেন যে অনেক মানুষ এখন বেশি ধর্মীয়, তবে তারা বাস্তববাদী, মানে ধর্মীয় হলেও কিন্তু বাস্তববাদী। তারা আলেম নয়, রাজনীতিবিদদেরকেই পছন্দ করেন। তার মতে সমাজের বড় একটা অংশ এখনো কট্টর ইসলামী রাষ্ট্র চায় না। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপে টমাস কিয়ান বলেন যে জামাত ভালো ফলের পথে, তবে তারা জিতবে কিনা তা নিয়ে আমি সন্দিহান, কারণ দলটি কখনো 20টির বেশি আসন পায়নি। এই নির্বাচন শুধু ক্ষমতা লড়াই কিন্তু নয়, এটি ভারতের সঙ্গেও আমাদের পরীক্ষা। কিয়ান বলেন জামাত ক্ষমতা এলে ভারতের সঙ্গে সম্পর্ক কঠিন হবে, পাকিস্তান এবং চীনের সঙ্গে সম্পর্ক বাড়বে। SOAS বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খান বলেন যে এই নির্বাচন ইসলাম বনাম ধর্ম নিরপেক্ষতা নয়, এই নির্বাচন সংস্কার বনাম পুরনো ব্যবস্থার লড়াই। তাহলে এই নির্বাচন হচ্ছে সংস্কার বনাম পুরনো ব্যবস্থা। তার মানে অধ্যাপক খান বলতেছেন যে এটা আমার মতে যে সংস্কার বনাম পুরনো ব্যবস্থা, মানে সংস্কার হচ্ছে জামাত ইসলাম আর পুরনো ব্যবস্থা মানে হতো, তিনি হয়তো বিএনপিকেই বুঝিয়েছেন। যে জোট মানুষকে ভালো শাসনের আশা দিতে পারবে তারাই এগিয়ে থাকবে। তো এই হচ্ছে গিয়ে এই আল জাজিরার প্রতিবেদন। এদিকে বার্তা সংস্থা রয়টার্স শিরোনাম করেছে যে জামাতের উত্থানে উদ্বিগ্ন মধ্যপন্থী ও সংখ্যালঘুরা। আমি জানি না আসলে কতটুকু উদ্বিগ্ন, এটা আসলে তদন্তের দাবি রাখে। তো এখানে লিখেছে যে সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামাত ইসলামী এখন নতুন ভাবে আত্মপ্রকাশ করেছে। আসন্ন নির্বাচনের আগে দলটি নতুন সমর্থন পাচ্ছে এবং এই উত্থান মধ্যপন্থী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভিতরে তীব্র উদ্বেগ তৈরি করেছে। এটা রয়টার্সের কথা। রয়টার্স নিয়ে আসলে অনেক ব্যাপার স্যাপার আছে। রয়টার্সের যে আমাদের করেসপন্ডেন্ট রুমা পাল, তাকে নিয়েও অনেক বিতর্ক আছে। তো এখানে লিখেছে যে দলটি দুর্নীতি বিরোধী ভাবমূর্তি, সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড এবং তুলনামূলকভাবে অন্তর্ভুক্তিমূলক বক্তব্যকে সামনে এনে নির্বাচনে তারা ইতিহাসের সবচেয়ে ভালো ফল অর্জনের আশা করতেছে, এটা রয়টার্স বলতেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট ইনস্টিটিউটের ডিসেম্বর মাসের জরিপে বলা হয়েছে যে জামাত এখন দেশের সবচেয়ে পছন্দের রাজনৈতিক দল। জামাতকে সবচেয়ে পছন্দের রাজনৈতিক দল হিসেবে দেখানো হচ্ছে, এটা আমেরিকার IRI এর জরিপে, ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট ইনস্টিটিউট। এবং 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো আমি নতুন করে পড়তেছি না কেন,
যে আল জাজিরা যা বলেছে রয়টার্স পেপার একই কথা বলেছে, এবং তারা এই ডাকসু নির্বাচনে জিতছে এবং এবং সবগুলো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে এই শিবির জয়ী হয়েছে। এখানে রয়টার্স একজন লোক ইন্টারভিউ নিয়েছে, নাম মোহাম্মদ জালাল। তিনি ডাব বিক্রি করেন, ওই ভ্যানে করে ডাব বিক্রি করেন। তিনি বলেন যে মানুষ নতুন কিছু চায়। তার ভাষায় নতুন অপশন হলো জামাত। তাদের ভাবমূর্তি পরিষ্কার, তারা দেশের জন্য কাজ করবে। রাজনৈতিক বিশ্লেষক ও ধর্মতাত্ত্বিক শাফি মোস্তফা বলেন যে একসময় বিতর্কিত এবং সীমিত রাজনৈতিক শক্তি হিসাবে পরিচিত জামাত এখন বাস্তববাদী এবং কার্যকর প্রতিদ্বন্দ্বী দলে পরিণত হয়েছে। তিনি বলেন শেখ হাসিনার সরকারের কর্তৃত্ববাদী আচরণ জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে এবং সেই ক্ষোভের সুযোগ নিয়ে জামাত আবারও ইসলামী সমাধান স্লোগান তুলে নিজেদেরকে নৈতিক বিকল্প হিসাবে উপস্থাপন করেছে। এই প্রথম হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, সংখ্যালঘুদের উপর হামলার বিরুদ্ধে কথা বলতেছে এবং তারা বলতেছে তারা ইসলামী মূল্যবোধ দ্বারা প্রচারিত একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায়। তবে একজন নারীকে মনোনয়ন দেওয়া হয়নি, এটা একটা সমস্যা। এবং নারী পক্ষের নেতা এবং জাফরুল্লাহ চৌধুরী স্যারের স্ত্রী শিরিন হক বলেন যে জামাত ইসলামের এসব কথা কেবল একটা নির্বাচনী কৌশল। ক্ষমতায় গেলে দলটি আবার পুরানো আদর্শে ফিরে যাবে, যেখানে নারীদের জীবনের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। উমামা ফাতেমা বলেন যে জামাতের বক্তব্যে দ্বিচারিতা রয়েছে। তারা একদিকে নারীর ক্ষমতা নিয়ে কথা বলে, পরের দিন আবার নারীদেরকে 5 ঘন্টা কাজ করার প্রস্তাব দেয়। আবার এটাও বলা হয়েছে যে শেখ হাসিনার চলে যাওয়ার পরে ইসলামপন্থী গোষ্ঠীগুলো আর সাহস হয়ে উঠেছে, বিভিন্ন স্থানে হিন্দু সুফি মাজারে হামলা করেছে, ধর্মীয়ভাবে অইসলামিক বলা অনুষ্ঠান বা লোকসঙ্গীত পরিবেশনা, নারীদের ফুটবল ম্যাচ, এগুলোতেও হামলার ঘটনা ঘটেছে। যদিও সরকার নিন্দা জানালেও আসলে সরকার এগুলো ট্যাকেল করতে বা দমন করতে ব্যর্থ হয়েছে। একজন হিন্দু সম্প্রদায়ের লোক নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন যে হিন্দুরা কোন সরকারের আমলেই প্রকৃত সুরক্ষা পায়নি, তবে বর্তমানে যে ভয় এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে তা আগে কখনো ছিল না। আমরা এখন প্রচুর ভয় আছি। তিনি বলেন যে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্রে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে। আজ তিনি নিজের জীবনের জন্য ভয় পাচ্ছেন এবং ভবিষ্যতে সংখ্যালঘুদের নিরাপদ থাকবে কিনা তা নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। কিন্তু জামাতের মুখপাত্র জুবায়ের বলেন যে জামাত কখনো ধর্মের নামে সহিংসতা বা অসহিষ্ণুতা সমর্থন করেনি, কখনো এতে জড়িত হয়নি। কিছু বিশ্লেষকের মতে জামাত ক্ষমতা এলে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আসতে পারে, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হতে পারে। এতে শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে গড়ে ওঠা ঘনিষ্ঠ সম্পর্কের ব্যতিক্রম করতে পারে। তবে আমির শফিকুর রহমান বলেন যে জামাত কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকতে চায় না। দলটি সব দেশের সঙ্গে ইনক্লুডিং ভারত ভারসাম্য সম্পর্ক বজায় রাখতে চায় এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে চায়। আমি জানি না কে ক্ষমতায় আসবে, ফেব্রুয়ারির 12 তারিখ জনগণ সিদ্ধান্ত নিবে। আমি শুধু এটা বলবো যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আজ থেকে প্রচার শুরু। বিএনপির ভাইয়েরা, জামাতের ভাইয়েরা, সবাই আমার ভাই। আত্মবিশ্বাস ভালো না, ব্যাপক প্রচারণা শুরু করুন। এরপর জনগণকেই সিদ্ধান্ত নিতে দিন তারা কাকে চায়। বাট এটুকু বলতে পারি, হাড্ডাহাড্ডি লড়াই হবে, জামাতকে অবহেলা করবেন না। জামাতের একটা বিশাল চান্স এবার এসে গেছে। বাংলাদেশের রাজনীতিতে বহু দশকের আওয়ামী লীগ বিএনপি দ্বিদলীয় যে ব্যবস্থা চলছিল তার অবসান ঘটার মাধ্যমে 2024-এর 5ই আগস্টের পর থেকে জামায়াতে ইসলামী যে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় দল হয়ে উঠেছে এবং আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে জামায়াতে ইসলামীর জোট এমনকি ক্ষমতায় চলে আসতে পারে। সম্ভবত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম 12ই ফেব্রুয়ারির নির্বাচনের দিকে মনোযোগী হয়ে যখন ভোটের হিসাব নিকাশ শুরু করেছে তখন সেটা স্পষ্ট করে বুঝতে পারছে এবং সে কারণেই একই দিনে আল জাজিরা এবং রয়টার্সের মতো দুটো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জামায়াতে ইসলামীর উত্থান নিয়ে, জামায়াতে ইসলামীর আগামী নির্বাচনে জিতে সরকার গঠনের সম্ভাবনা নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে। আল জাজিরা জামায়াতে ইসলামীকে যে নতুন করে চিনছে আন্তর্জাতিক সম্প্রদায়, আগ্রহী মানুষ, সেটা তাদের শিরোনামে একরকম স্পষ্ট করেছে। কারণ আল জাজিরা তাদের শিরোনামটা করেছে হোয়াট ইজ বাংলাদেশের জামাতে ইসলামী পার্টি, কুড ইট লিড দ্য কান্ট্রি নেক্সট। মানে তারা বলছে বাংলাদেশের জামায়াতে ইসলামী পার্টিটা ঠিক কি
কি তারা, এবং তারা কি আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে? মানে সরাসরি আল জাজিরা মনে করছে যে এই দলটি, যাদের দিকে নতুন করে তারা মনোযোগী হয়েছে, এই দলটি বাংলাদেশের ক্ষমতায় আসতে যাচ্ছে আগামীতে। আল জাজিরা এরপর সাবহেডিং দিচ্ছে যে ফর দ্য ফার্স্ট টাইম ইন ইটস চেকার্ড হিস্ট্রি, মানে জামায়াতে ইসলামীর যে উত্থান পতনের ইতিহাস, তার মধ্যে প্রথমবারের মতো এই ইসলামপন্থী দলটি বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার একটা সত্যিকারের সম্ভাবনা তৈরি করেছে। রয়টার্স তার শিরোনাম করেছে এভাবে যে হাউ অ্যান ইসলামিস্ট পার্টি ইজ গেইনিং গ্রাউন্ড ইন বাংলাদেশ ওয়ারিং মডারেটস। তারা বলছে মধ্যপন্থীদেরকে একরকমের উদ্বেগে ফেলে দিচ্ছে যে কিভাবে জামায়াতে ইসলামীর মতো একটা ইসলামপন্থী দল বাংলাদেশে একটা শক্ত ভিত্তি তৈরি করেছে। রয়টার্স এরকম একটা শিরোনাম করলেও তারা তাদের খবরের সামারিতেই শুরু করেছে এটা বলে যে জামায়াতে ইসলামী সমর্থন একরকমের তৈরি করেছে সারা বাংলাদেশে। ইট গেইন সাপোর্ট উইথ অ্যান্টি করাপশন অ্যান্ড ওয়েলফেয়ার ইনিশিয়েটিভস, মানে সমাজ কল্যাণমূলক উদ্যোগ এবং দুর্নীতি বিরোধী অবস্থানের জন্যই জামায়াতে ইসলামী বাংলাদেশে এই সমর্থনের ভিত্তি গড়ে নিয়েছে বলে রয়টার্স লিখছে। দুটো সংবাদ মাধ্যমের খবর বিশ্লেষণ করেই আমার মনে হয়েছে যে একদিকে তারা যেমন জামায়াতে ইসলামীর রাজনৈতিক কৌশল, জামায়াতে ইসলামীর এই দুর্নীতি বিরোধী অবস্থান, একরকমের জনকল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ড, এসবের একটা প্রশংসা করেছে, সেগুলোকে জামায়াতে ইসলামীর সমর্থনের ভিত্তি বাড়বার জন্য অত্যন্ত কার্যকরী কৌশল বলে মনে করেছে। এর পাশাপাশি তারা দেখাতে চেয়েছে যে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে 2024-এর 5ই আগস্টের পর, এবং জামায়াতে ইসলামী প্রায় 10 বছর নির্বাচনের বাইরে থাকতে বাধ্য হওয়ার পর নির্বাচনে এবং রাজনীতিতে একটা প্রকাশ্যে কোনো বাধা ছাড়া আসার সুযোগ পেয়েছে, তখন সাধারণ মানুষের মধ্যে, এটা খুব গুরুত্বপূর্ণ, দুই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমই এটা একরকমের স্পষ্ট করতে চেয়েছে সাধারণ মানুষের বয়ানে যে জামায়াতে ইসলামীকে তারা এখন একটা সুস্পষ্ট বিকল্প হিসেবে দেখছে। জামায়াতে ইসলামী 2013 সালে তাদের গঠনতন্ত্র বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এটা বলে যে তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছিল প্রায় 10 বছরের বেশি, সেটা উল্লেখ করেছে দুটো সংবাদ মাধ্যমই। এবং তারা লিখছে, মানে 2018-তে জামায়াতে ইসলামী অংশ নিয়েছিল বটে, মানে আপনারা নিশ্চয়ই সেটা ভাবছেন, কিন্তু তখন কিন্তু তাদের ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির সঙ্গে জোট করে নির্বাচনে অংশ নিতে হয়েছিল। আল জাজিরা এই যে সাধারণ মানুষের মধ্যে জামায়াতে ইসলামীর ব্যাপক সমর্থন গড়ে উঠেছে এর প্রমাণ হিসেবে হাজির করেছেন 45 বছর বয়সী আব্দুর রাজ্জাককে, যিনি বাংলাদেশের ফরিদপুর জেলার একজন ব্যাংকার। তো আল জাজিরা লিখছে এই আব্দুর রাজ্জাক সাহেব বিশ্বাস করেন যে তিনি যে রাজনৈতিক দলটাকে সাপোর্ট করছেন সেই রাজনৈতিক দল অর্থাৎ জামায়াতে ইসলামীর এবার একটা ক্ষমতায় আসবার, জামায়াতে ইসলামীর জোটটির ক্ষমতায় আসবার একটা সত্যিকারের সম্ভাবনা আছে। তিনি নিজেই তার শহরে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের জন্য প্রচারণা কাজে অংশ নিচ্ছেন, এবং রাজ্জাক সাহেব বলেছেন আল জাজিরাকে যে যার সঙ্গেই তিনি দেখা করছেন এই দাড়িপাল্লায় ভোট দেওয়ার বিষয়ে, যার সঙ্গেই তার সাক্ষাৎ হচ্ছে, তার মনে হচ্ছে জামাতকে ভোট দেওয়ার জন্য জনগণের ভেতরে একটা ঐক্য তৈরি হয়েছে, দে আর ইউনাইটেড ইন ভোটিং। এবং আল জাজিরা এবং রয়টার্স দুটোই যেই জরিপের ওপর ভিত্তি করে প্রথম নজর করছে যে বা প্রমাণ করতে চাইছে যে জামায়াতে ইসলামী আগামীর নির্বাচনে 12ই ফেব্রুয়ারির নির্বাচনটাতে বিএনপি জোটের সঙ্গে একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে এবং সত্যিকার অর্থেই তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে। সেখানে আল জাজিরা এবং রয়টার্স উভয়েই ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট, মানে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর যে জরিপটা, সেটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। যেই জরিপে আপনাদের অনেকের মনে থাকবে যে জামাত আর বিএনপির পার্থক্য ছিল ভোটের 4% মাত্র, মানে জামাত জোট রীতিমতো বিএনপির ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছিল। এবং আল জাজিরা মনে করাচ্ছে যে 33% ভোট পাওয়ার কথা ছিল সেখানে বিএনপির, আর জামাত
29% ভোট পাবে। IRI এমনটা প্রেডিক্ট করেছে, ভবিষ্যৎবাণী করেছে, এবং তারা বলছে যে আরেকটা জরিপ হয়েছে গত সপ্তাহেই, এবং সেই জরিপেও দেখা যাচ্ছে যে বিএনপি যখন 34.7% ভোট পাচ্ছে, 34.7% ভোট পাচ্ছে, তখন 33.6% ভোট পাচ্ছে জামায়াতে ইসলামী। তার মানে আল জাজিরা বলতে চাইছে যে ভোটের পার্থক্য আরো কমে এসেছে। রয়টার্স লিখছে যে এই যে 2024-এর তরুণদের দল, জেনজির দল, যারা কিনা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, সেই জাতীয় নাগরিক পার্টিকে জামায়াতের জোটে নিয়ে আসা এবং মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদের দল এলডিপিকে জামায়াতের জোটে নিয়ে আসার ফলে জামায়াত জোটের বিষয়ে মানুষের যে সন্দেহ, অভিযোগ, সেগুলোর ক্ষেত্রেও একটা পরিবর্তন এসেছে। জামাত যে একটা মধ্যপন্থী দল হিসেবে বেরিয়ে আসতে চাইছে, সকলের কাছে গ্রহণযোগ্য দল হিসেবে, সেই প্রচেষ্টাটা স্পষ্ট হয়েছে। তার মানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের ভেতরে নানা পক্ষে যত রকমেরই সমালোচনা আলোচনা থাকুক না কেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো মনে করছে যে জামাত শেষ পর্যন্ত যে জোট গড়ে তুলেছে, যে জোটে এই সংবাদ মাধ্যমগুলো লিখছে যে বড় একটি ইসলামী দল বেরিয়ে গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে গেছে, কিন্তু তারপরেও ইসলামপন্থী দলগুলোর সঙ্গে এনসিপি এবং এলডিপিকে মেলানোর ফলে জামাত একটা এমন গ্রাউন্ড পেয়েছে যেখানে তাকে একটা অন্তর্ভুক্তিমূলক চরিত্র সে দিতে পেরেছে বলে কিন্তু এই দুটো সংবাদ মাধ্যমই ইঙ্গিত দিচ্ছে। সেক্ষেত্রে রয়টার্স এবং আল জাজিরা উভয়ই উল্লেখ করছে যে যদিও বা কোনো নারীকে জামায়াতে ইসলামী মনোনয়ন দেয়নি, কিন্তু তারা একজন হিন্দু প্রার্থী কৃষ্ণ দাসকে তাদের নির্বাচনে মনোনয়ন দিয়েছে। রয়টার্স সাধারণ মানুষের মধ্যে কি ধরনের আলোড়ন তৈরি করেছে জামায়াতে ইসলামী, সমর্থন তৈরি করেছে, তার উদাহরণ হিসেবে একজন ঢাকার বাজারের এক নারকেল বিক্রেতার উদাহরণ তুলে ধরেছেন। সেখানে তারা মোহাম্মদ জালাল নামের 40 বছর বয়সী যে ডাব বিক্রেতার সঙ্গে কথা বলেছেন, তিনি বলেছেন যে আমরা নতুন একটা কিছু চাই এবং সেই নতুন অপশন, সেই নতুন বিকল্প হচ্ছে জামায়াতে ইসলামী। রয়টার্স শফি মোহাম্মদ মুস্তাফা নামের একজন রাজনৈতিক বিশ্লেষক এবং ধর্মতত্ত্ববিদের সঙ্গে কথা বলেছেন। তিনিও এই কথাটা উল্লেখ করে বলেছেন যে জামায়াতে ইসলামী একটা নতুন বিকল্প হয়ে উঠেছে, কারণ জামায়াতে ইসলামী এমন একটা ধারণা জনমনে প্রবেশ করাতে পেরেছে, মানুষকে কনভিন্স করতে পেরেছে যে ইসলাম একটা সলিউশন, ইসলাম হচ্ছে গিয়ে একটা সমাধান, এবং তারা নিজেদেরকে একটা নৈতিক বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে প্রস্তুত হয়েছে। তো আল জাজিরা জামায়াতে ইসলামী পার্টিটা কি এই প্রশ্ন নিয়ে যখন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহেরের সঙ্গে কথা বলেছেন, সৈয়দ মোহাম্মদ তাহের পরিষ্কারভাবে আল জাজিরাকে বলেছেন যে 55 বছর ধরে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিএনপির শাসন দেখেছে, তারা একরকমের হতাশ এবং তারা একটা নতুন বিকল্প খুঁজছে, এবং এই ট্রেন্ড, এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে তিনি মনে করেন যে তারা সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন 12 ফেব্রুয়ারির নির্বাচনে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহেরকে যখন আল জাজিরা জিজ্ঞেস করেছিল যে তার দল একটা কনজারভেটিভ দল কিনা, মানে গোড়া বা রক্ষণশীল দল কিনা, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ তাহের সরাসরি সেটা প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি পরিচয় করিয়ে দিয়েছেন তার পার্টিকে একটা মডারেট ইসলামিস্ট ফোর্স হিসেবে, মধ্যপন্থী ইসলামপন্থী শক্তি হিসেবে, যারা কিনা আদর্শ একরকম চাপিয়ে দেওয়ার পরিবর্তে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে ক্ষমতায় থাকা এবং শাসন ব্যবস্থা পরিচালনায় বিশ্বাস করে। কাজেই জামায়াতে ইসলামীর মানে যে একটা দল হিসেবে তার অবস্থানের যে একটা পরিবর্তন হচ্ছে, সে যে নিজেকে একটা মডারেট দল হিসেবে দেখাতে চাইছে, সেটা কিন্তু দুটো সংবাদ মাধ্যমই বারবার লিখেছে। যেমন রয়টার্স কথা বলেছে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে, ডিসেম্বরের শেষে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে তারা একটা এক্সক্লুসিভ ইন্টারভিউও ছেপেছিল। সেই সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর আমির কিন্তু প্রথম বলেছিলেন যে তারা ক্ষমতায় এলে জাতীয় সরকার গঠনের জন্য প্রস্তুত, কিংবা যে কোনো দলের সঙ্গে তারা জাতীয় সরকারের অংশ হয়ে ক্ষমতায় থাকতে প্রস্তুত। তো জামায়াতে ইসলামীর আমির রয়টার্সকে বলেছেন যে তারা প্রতিক্রিয়াশীল রাজনীতি করেন না, তারা রিঅ্যাকশনারি পলিটিক্স করেন না, তারা জনকল্যাণমূলক রাজনীতি
করেন, এবং এটা বলতে গিয়ে তিনি উদাহরণ হিসেবে বিভিন্ন মেডিকেল ক্যাম্পের যে উদ্যোগ সারা বাংলাদেশে জামায়াতে ইসলামী নিয়েছে সেগুলোর উল্লেখ করেছেন। তিনি বন্যা ত্রাণে জামায়াতে ইসলামীর অবদানের কথা উল্লেখ করেছেন, এবং তিনি বলেছেন যে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে নিহত হয়েছেন যারা, তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী কনস্ট্রাকটিভ পলিটিক্স করে, মানে ডাক্তার শফিকুর রহমান রয়টার্সকে বলছেন জামায়াতে ইসলামী গঠনমূলক রাজনীতি করে, এবং এ কারণে জামায়াতে ইসলামীর রাজনীতিতে জনগণ বিশ্বাস এবং আস্থা রাখবে। থমাস কিন নামে একজনের সঙ্গে কথা বলেছে আল জাজিরা, যিনি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বাংলাদেশ এবং মিয়ানমার বিষয়ক বিশেষজ্ঞ পরামর্শক। তিনি বলেছেন যে জামায়াতের ক্ষেত্রে বিএনপি বা আওয়ামী লীগের থেকে তার সমর্থন এগিয়ে রাখতে ইসলামিস্ট ফোর্স হিসেবে বা ইসলামপন্থী শক্তি হিসেবে তাকে পরিচয় করিয়ে দেওয়ার চেয়ে দলটি যদি নিজেকে সৎ এবং একটা মোর ডিসিপ্লিন সুশৃঙ্খল রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলেই সম্ভবত জামায়াতে ইসলামীর আগামী নির্বাচনে একটা খুব ভালো ফল করার প্রত্যাশা আছে। তবে টমাস কিন আল জাজিরায় এটাও মনে করিয়েছেন যে যদিও আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামী নিশ্চিতভাবেই সবচেয়ে ভালো ফলাফলটি করতে যাচ্ছে, জামায়াতে ইসলামী হচ্ছে বাংলাদেশের এমন একটি দল যারা কখনো 20টি আসনেও জয়লাভ করেনি এবং কখনোই 12% বেশি ভোট পায়নি। জামায়াতে ইসলামীকে নিয়ে রয়টার্স এবং আল জাজিরার এই কৌতূহল এবং সাম্প্রতিক জরিপগুলোতে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর ভোটের পার্থক্য এতটা কমে আসা স্বভাবতই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশেষজ্ঞদেরকেও একরকম অবাক করছে বটে।